জান শোনো না, আজ তোমাকে একটুখানি আদর করি। প্লিজ কাছে আসো আর আমাকে আদর করতে দাও। 7 দিন হয়ে গেল তোমাকে আদর করি না, আজও না করো না। প্রোটেকশন নিয়ে আসো, তাহলেই আদর করতে দিব। আর তুমি জানো না কেন তোমাকে আদর করতে দেইনি? জানি তো, তোর পিরিয়ড হয়েছিল, এখন তো ভালো হয়েছে। আজ আমি তোমাকে আদর করবই, তুমি না করতে পারবা না। আর শোনো, প্রোটেকশন দিয়ে আদর করলে ঠিকমতো এনজয় করতে পারি না, ভালো লাগে না প্রোটেকশন। আজ একটু প্রোটেকশন ছাড়াই করি। একদম না, প্রোটেকশন ছাড়া কিছুতেই তোমাকে করতে দিব না। বাচ্চাও নিতে চাইছো না, আবার প্রোটেকশন দিয়েও কাজ করবা না, সেটা কি করে হয়? বিয়ে করেছি মাত্র কয়েক মাস হলো, এর মধ্যেই বাচ্চা নিতে চাই না জান। আগে আমরা দুজন ভালো করে এনজয় করি, দেন বাচ্চা নিব। আচ্ছা, আমি প্রোটেকশন নিয়ে আসছি। প্রোটেকশন নিয়ে এসেই আমার উপর হুমড়ি খেয়ে পড়ল। রোহান, আস্তে আস্তে খাও, ব্যথা লাগছে তো। না আমার মীরা পাঠি, আমি আস্তে খেতে পারবো না, জোরে জোরেই খাবো। 7টা দিন আমি কিছু করতে পারিনি, এই 7 দিনেরটা আজ উসুল করে নিব। জান, ঠিক এই জন্যই তোমাকে আদর করতে দিতে চাই না। তুমি শুধু আমাকে ব্যথা দাও, আর করার সময় তো হুঁশ থাকে না, জোরে জোরে করতে থাকো। আস্তে করতে বললে তুমি জোরে করো। ওহ জান, আমাকে আদর করতে গেলে আমার মাথা ঠিক থাকে না, আর তুমি তো জানোই আমার ওগুলো একটু বেশি, তাই আর কন্ট্রোল করতে পারি না। জানি না, আবার বাসর রাতে তুমি আমার গলায় কয়েকটা লাভ বাইট দিয়েছিলে, সকালবেলা সবার সামনে কি লজ্জাটাই না পেতে হলো। বাজে ছেলে একটা। আমি সবাইকে বুঝিয়েছি আমি পুরুষ সিংহ, আমি আমার বউকে সন্তুষ্ট করতে জানি। হয়েছে, আর বাহাদুরি দেখাতে হবে না। তোমার হয়ে গেলে আমার ওপর থেকে নামো, ঘুমামো আমি। হয়নি জান, আর 5 মিনিট। তার আগে বলো, তোমার হয়েছে? খুশি হয়েছো তো? আমার হয়ে গেছে। মিথ্যে বলবা না, আমি জানি তোমার হয়নি। তুমি কি করে বুঝলে আমার হয়নি? বুঝবো না কেন, আমি তোমার স্বামী, আর আমি জানি তোমার কতটা সময় পর্যন্ত লাগে। তোমার হয়ে গেলে আমারও হয়ে যাবে। তুমি কি বোঝাতে চাইছো আমার বেশি বেশি লাগে? ধুর বোকা, আমি কি তাই বলছি? শোনো, আমার একটু বেশি প্রয়োজন হয়, আর আমার স্ত্রীর যদি আমার মতো না হয় তাহলে হবে কি করে বলো? এটাই প্রকৃত। স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করবে, আবার স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করবে। তুমি সব জেনে বসে আসো। জান, আমি আর পারছি না, কিছু একটা করো। এই তো তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেলেই তুমি এই কথাটা বলো। জান, আমারও হয়ে গেছে। জান। রোহান আমার শরীরের ওপর ওর সমস্ত ভার ছেড়ে দিল, এরপর আমার ঠোঁট দুটো দখল করে নিল। জান, চলো আমরা একসাথে শাওয়ার নিয়ে আসি, শাওয়ার নিলে ঘুমটা ক্লিয়ার হবে। শাওয়ার নিয়ে আসলে আবার দুষ্টুমি করবা না তো? না জান, আর দুষ্টুমি করব না। কাল খুব সকাল সকাল অফিসে যেতে হবে, কাল একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তবুও তোমাকে বিশ্বাস নেই, প্রমিস করো। পাক্কা প্রমিস। এরপর দুজনে মিলে একসাথে শাওয়ার নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে রোহান আমার চুলগুলো শুকাতে লাগলো। এই নাও, তোমার চুল শুকিয়ে দিয়েছি, এবার চলো ঘোরাতে যাই। মীরা, আমি বিছানায় শুয়ে পড়লেই রোহান আমাকে জড়িয়ে ধরল। রোহান, তুমি এমনভাবে জড়িয়ে ধরলে আমার ঘুমোতে অসুবিধা হয়, ছেড়ে দাও আমাকে। আর তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না জান, চোখ বন্ধ করো, ঘুম এসে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে রোহানের কপালে চুমু না খেলে ভালো লাগে না। রোহানের কপালে একটা চুমু খেলাম, তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। রোহানের জন্য নাস্তা তৈরি করতে হবে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে মীরা চুমু খেয়ে। মীরা যে প্রতি সকালবেলা আমার কপালে চুমু খায় সেটা আমি টের পাই, কিন্তু মীরাকে বুঝাতে দিই না, তাহলে বেচারি লজ্জা পাবে, আর লজ্জা দিলে এই গুড মর্নিং কিসিটা হয়তো আর পাবো না, তাই বলি না। মীরা ওয়াশরুম থেকে বের হয়ে এসে কিচেনে চলে গেল, আমিও ফ্রেশ হয়ে নিলাম, একসাথে রেডি হয়ে নাস্তা করতে যাব। রেডি হয়ে ডাইনিংয়ে আসলাম। মীরা, তোমার নাস্তা বানানো হলো? হ্যাঁ হয়েছে, একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি জান। কিছুক্ষণ পর মীরা আমার জন্য নাস্তা নিয়ে আসলো। মীরা আমাকে খেতে দিল। মীরার একটা অভ্যাস আছে, আমার প্লেট থেকে ওকে একটু খাইয়ে না দিলে সারাদিন মন খারাপ করে বসে থাকবে, তাই মীরাকে একটু খানি খাইয়ে দিলাম, এরপর নিজেও খেয়ে নিলাম। জান, আমার খাওয়া শেষ, এবার তুমি খেয়ে নাও। আর শোনো, সাবধানে থেকো, একা একা কোথাও যাবে না, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করো, কেমন? এখন আমি আসি, বাই। তুমি কিছু ভুলে যাওনি তো রোহান? কই না তো, আমি কিচ্ছু ভুলে যাইনি, আমার প্রয়োজনীয় সবটাই নিয়েছি, তাহলে যাই। আমি জানি মীরা কি বোঝাতে চাইছে, আমি ওকে রাগানোর জন্য একটু বুঝেও না বোঝার ভান করলাম। মীরার মুখের দিকে তাকিয়ে দেখি অনেকটা কালো হয়ে গেছে, চোখ দিয়ে এক্ষুনি বর্ষণ হবে, তাই আর দেরি না করে মীরার কাছে গিয়ে ওকে জড়িয়ে দিলে ওর কপালে একটা চুমু খেলাম। আরে পাগলি, আমি তো তোমাকে রাগানোর জন্য একটু মজা করেছি, তাই বলে কাঁদতে আছে নাকি? তোমার কাঁদো কাঁদো মুখটা দেখে অফিসে গেলে আমার ভালো লাগবে বলো? মীরা আমার কথা শুনে ফিক করে একটা হাসি দিল। এই তো আমার লক্ষ্মী বউ, আসি আমি, অফিসে গিয়ে আমি তোমাকে ফোন করব।
এজন্যই বলি তুমি একটা বাজে ছিলে। আচ্ছা তুমি সাবধানে যেও। আর শোনো, তুমি কি দুপুরবেলা লাঞ্চ করতে আসবা? না জান, আজ সময় হবে না, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। রোহান চলে গেল। এই ঢাকা শহরে আমাদের আত্মীয় স্বজন থাকে না, শুধু আমি আর রোহান থাকি। সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না। বিয়ের পর রোহান আমাকে ঢাকাতে নিয়ে আসলো। প্রায় ঘন্টাখানেক পর রোহান কল দিল। হ্যালো মীরা, আমি অনেকক্ষণ আগেই অফিসে এসে গেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ধরো, সারপ্রাইজ বলে দিলে তারপর আর সারপ্রাইজ থাকে নাকি? বাসায় আসি, তারপর বলবো কি সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে যান। আর শোনো যান, লাঞ্চের সময় হলে লাঞ্চ করে নিবে। আমি আবার ফোন করে খোঁজ নিব। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না, বলে দিলাম। ঠিক আছে, আমি খেয়ে নিব। বিকেল 4টে নাগাদ বাসায় ফিরে আসলাম। দরজা খুলে দিল মীরা। আমি অফিস থেকে ফেরার পর মীরা আমাকে প্রতিদিন 1 গ্লাস শরবত বানিয়ে দেয়। মীরার মতো মেয়েকে আমি জীবনসঙ্গী পেয়ে ধন্য হলাম। শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এত ভালো একটা বউ উপহার দেওয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে রিস্টাম নিচ্ছি, তখন মীরা এসে আমার পাশে বসলো আর বলল, এবার আমার সারপ্রাইজটা তো দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আমার পকেট থেকে 2টো বাসের টিকিট বের করে মীরার হাতে দিয়ে বললাম, আমাদের বস আমাদের জন্য হানিমুনের ব্যবস্থা করে দিল, আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি। খুশিতে মীরা আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমরা হানিমুনে যাচ্ছি? হ্যাঁ সত্যি, 3 সত্যি। এই মিয়ারা, এবার আপনারা কেটে পড়েন, আর কিছু শুনতে হবে না। আমরা হানিমুন থেকে ফিরে এসে নতুন গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। বাই, আল্লাহ হাফেজ।